দেশে চলমান গণটিকা কার্যক্রমে ব্যাপক সাড়া মিললেও রয়েছে নানা অব্যবস্থাপনার অভিযোগ। অনেকে লম্বা লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না টিকা। সরকারের এই কার্যক্রমের সমালোচনা করছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সরকার গণটিকার নামে গণপ্রতারণা, গণতামাশা শুরু করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন গণটিকা কার্যক্রমে কোনো ভাওতাবাজি, প্রতারণা নেই। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলছেন বিএনপি শুরু থেকে করোনার টিকা নিয়ে নানা সমালোচনা করলেও এখন নিজেরাই করোনার টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করছে। এর মাধ্যমে বিএনপি প্রমাণ করছে গাধা জল ঘোলা করেই খায়। এরকম টিকার মতো লকডাউন এর ব্যবস্থাপনা নিয়েও রয়েছে রাজনীতিতে নানা পাল্টাপাল্টি বক্তব্য। টিকা থেকে লকডাউন নিয়ে কেমন রাজনীতি চলছে, এই আলোচনায় রাজকাহনের শারমিন চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে আজকে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স, এবং যুক্ত আছেন জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক ও বিএম এর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকে রাজকাহনে। টিকা থেকে লকডাউন নিয়ে কেমন রাজনীতি, যেটি বলছিলাম সূচনাতেই, এটি আমাদের আলোচনার বিষয়। এই শিরোনামে আলোচনায় যেতে চাই। জনাব এস এম কামাল হোসেন, আপনার কাছ থেকেই জানতে চাই, যেই অব্যবস্থাপনার অভিযোগগুলো উঠছে, এই অব্যবস্থাপনার দায় কি সরকার এড়াতে পারে? সেই সাথে সাথে আমরা টিকা নিয়ে শুরুতে আলোচনাটা শুরু করছি। টিকা নিয়ে যে মানে বারবার সিদ্ধান্ত বদলটা দেখলাম। প্রথমে বলা হলো 7 থেকে 14 আগস্ট 1 সপ্তাহে 1 কোটি টিকা দেওয়া হবে, পরে বলা হচ্ছে না 35 লাখ টিকা দেওয়া হবে, বলা হচ্ছে 7 থেকে গণটিকা কার্যক্রম, পরে বলা হচ্ছে না পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। মানে একটা সিদ্ধান্তহীনতা কি সরকারের মধ্যে চলছে? আপনার ধন্যবাদ। দুইজন বিজ্ঞ আলোচক আছে, তাদেরকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। শারমিন, একটু সময় নেওয়ার জন্য প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই মাসটি আগস্ট মাস বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক মাস। এই মাসে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি, যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন, বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছেন, যার নাম বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে এবং তার সারা জীবনের অনুপ্রেরণা, সাহসের শক্তি মহিষী নারী বেগম মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের 18 জন সদস্যকে আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা খন্দকার মোস্তাক গংরা এবং সেনাবাহিনীতে লুকিয়ে থাকা পাকিস্তানের এজেন্ট জিয়াউর রহমান জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কেরানোয়াক হিসাবে সেদিন সামরিক বাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল অফিসার 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের 18 জন সদস্যকে হত্যা করে। আমি বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, দেখেন, মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, মানুষের মনের কথা বুঝে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। আপনি যেমন আপনার উপস্থাপনায় বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলছেন গণটিকার নামে গণতামাশা করেছেন। এই মির্জা ফখরুল্লাহ সকালে উনাদের একজন আবাসিক নেতা আছেন, তিনি সহ, আগে আমরা ছোটকালে পড়তাম, সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি আমি যেন সারাদিন সদা সত্য কথা বলি। আর এখন বিএনপির একজন আবাসিক নেতা আছেন, তিনি সকালে উঠিয়া মনে মনে ভাবেন সারাদিন যেন আমি মিথ্যা কথা বলে অপপ্রচার করে জাতিকে বিভ্রান্ত করি, জাতিকে আতঙ্কের ভিতর রাখি। এবং তার সাথে আমি মির্জা ফখরুল সাহেবকে একজন সজ্জন ব্যক্তি মনে করতাম, উনিও সেই আবাসিক নেতার মতো জাতিকে বিভ্রান্ত করছেন। আপনি জানেন যে জানুয়ারি মাসে আমরা করোনার টিকা পাই, প্রায় 1 বছর পরে, বৈশ্বিক মহামারী দেখার পরে। সেই করোনার ভ্যাকসিন যখন বিশ্বের উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশও, 35টি দেশের মধ্যে বাংলাদেশও, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার ব্যক্তিত্ব, আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতার কারণে
তার সততা সাহসিকতার কারণে আমরা প্রথম ধাপে ভ্যাকসিন পেলাম। আপনি অনেক জানেন, সেদিন এই বিএনপির মহাসচিব বললেন এই ভ্যাকসিন বড় লোকদের জন্য আনা হয়েছে, এবং বিএনপির মুখপাত্র, যিনি আমি যে কথাটা বললাম আবাসিক নেতা, উনি বললেন এই ভ্যাকসিন খারাপ ভ্যাকসিন, এই ভ্যাকসিন নেওয়া যাবে না, এই ভ্যাকসিন আনা হয়েছে গরিব মানুষের জন্য, আমি জীবনে ভ্যাকসিন নেব না। এবং ওনাদের ঘরানার একজন বুদ্ধিজীবী, তিনি বললেন এই ভ্যাকসিন মুরগির ভ্যাকসিন। মানুষের ভিতরে আতঙ্ক ছড়ালেন, এবং দুঃখজনক হলো সত্য, ওনরা কিন্তু গোপনে গোপনে ভ্যাকসিন নিলেন, জাতির কাছে ক্ষমা ছিলেন না। ওনরা হচ্ছেন বড় প্রতারক, বড় প্রতারণা করে জাতির হিসাবে। আমি এইটুক বললাম। হ্যাঁ, জি, আজকে দেখেন হ্যাঁ, এই ভ্যাকসিন মাঝখানে থমকে দাঁড়িয়েছিল। আমাদের যে ভ্যাকসিন দেওয়ার কথা, ভারত সেই ভ্যাকসিন দেয়নি তাদের দেশের করোনা মহামারী বাড়ার কারণে। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশে যোগাযোগ করে সরাসরি কথা বলে আজকে ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। জি, জি, জনাব আজকে কামাল দেখেন হোসেন অনেক ধন্যবাদ। ভ্যাকসিন, নিশ্চয়ই ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন, আরো অনেক ভ্যাকসিন পাইপলাইনে আছেন, স্বাস্থ্যমন্ত্রী বলছেন, কিন্তু যে অব্যবস্থাপনা আমরা দেখছি সেটির দায় কি সরকার নেবে কিনা এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইছিলাম। আবারও আসি আপনার কাছে, আমি একটু আমি 1 সৈয়দ মিনিটে ইমরান শেষ সালিম করে দিই প্রিন্সকে তাহলে। একটু জিজ্ঞাসা করে আসি। দেখেন জনাব এই কামাল হোসেন নিশ্চয়ই আপনার কাছে ভ্যাকসিন আসবো, দিচ্ছে আজকে এবং আপনি এই কত বিষয়ে কি। আবারও বলবার সুযোগ পাবেন। সৈয়দ ইমরান সালিম প্রিন্স, আহ সেই বিএনপির আগের কথাবার্তা, সেটা নিয়ে একটু পরেই আসছি আপনার কাছে, কি বলা হয়েছে বা কি যেটি নিয়ে জনাব কামাল হোসেন প্রশ্ন তুলছিলেন। একটু এই বিষয়টা আসি যে গণপ্রতারণা বা গণতামাশা কেন বলছেন? অনেক বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, কিন্তু প্রতারণা কেন বলা হচ্ছে, কেন বলা হচ্ছে গণতামাশা? এবং বিএনপি মহাসচিব বলছেন পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে গণপ্রতারণা শুরু করেছে। মানে পর্যাপ্ত টিকা বলতে আপনারা কি বুঝান? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে আলোচক হিসেবে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই আজকে টি-20 সিরিজের খেলায় বাংলাদেশ টিমের জয়লাভ করাতে আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ক্রিকেট টিমকে অভিনন্দন জানাচ্ছি, এবং আশা করছি যে ওনারাও ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের এই বিজয় যাত্রা এটা অব্যাহত রাখবেন। তো আপনি যে প্রশ্নটি আমাকে ছুড়ে দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা কেন এই গণটিকাকে গণপ্রতারণা বলছি, আমাদের মহাসচিব কেন বললেন। আপনারা দেখুন যে এই করোনা পরিস্থিতি মোকাবেলা নিয়ে সরকার প্রথম থেকে এই পর্যন্ত যা করেছে তার একটির সাথে আরেকটি সিদ্ধান্ত সাংঘর্ষিক, সমন্বয়হীন, এবং সেটা মাত্র অনেক ক্ষেত্রে লিড সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ। এবং যখন যে সিদ্ধান্ত নেওয়ার কথা তখন সেই সিদ্ধান্ত না নিয়ে পরে সংক্রমণ বাড়ার পরে সিদ্ধান্তগুলো নিয়ে আসলে এটা হযবরল অবস্থা সৃষ্টি হয়েছে, এবং জনগণের জীবন এবং জীবিকা বিপন্ন হয়েছে। এই গণটিকা নিয়েও সরকার প্রথম থেকে যে কথাগুলো বললো সেগুলো কি আপনি মনে করেন না এগুলি একটির সাথে আরেকটি সাংঘর্ষিক এবং সমন্বয়হীন? আজকে পর্যাপ্ত টিকা হাতে না নিয়ে আপনি গণটিকা দিবেন 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, এবং বললেন যে 1 কোটি টাকা দেব, এবং আপনার হাতে যখন আছে 1.25 কোটি টিকা তখন আপনি বললেন 1 কোটি টিকা দিব 7 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে। 18 বছর বয়সী কেউ যদি 11 তারিখের পরে বাইরে বের হয় তাদেরকে শাস্তি পেতে হবে টিকা ছাড়া যদি কেউ বের, এরকম কথা বললেন। পরে অবশ্যই এটা প্রত্যাহারও করেছেন। তো আজকে পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে নিয়ে আপনি বললেন ন্যাশনাল আইডি কার্ড যাদের আছে তাদেরকে টিকা কেন্দ্রে যাওয়ার জন্য। আপনার যারা ন্যাশনাল আইডি কার্ড হোল্ডার তারা সকলেই টিকা কেন্দ্রে চলে গেল। আপনার দেখা গেল যে এক একটি টিকা কেন্দ্রে হাজার হাজার মানুষ 300 টিকা দিবেন, কিন্তু সেখানে 1000-1200 মানুষ সে ভোর 5টা থেকে অপেক্ষা করছে, 6টা থেকে অপেক্ষা করছে, রোদ বৃষ্টি আপনার উপেক্ষা করে আপনার এই করোনার মধ্যেও আপনার মানুষ অপেক্ষা করছে, সেখানে করোনা সংক্রমণ ঘটার মতো ঘটনা ঘটছে। তো সেটা কি গণপ্রতারণা নয়? সেটা কি গণতামাশা নয়? আপনি বলতে পারতেন যে হ্যাঁ আমরা এই গণটিকা দিব, আপনি প্রথম দিন এই যাদের বয়স আপনার 70 থেকে 80 বছর তারা আসবেন, দ্বিতীয় দিন যাদের বয়স 50 থেকে 70 বছর তারা আসবেন, তৃতীয় দিন যাদের বয়স 30 থেকে 50 তারা আসবেন, বা বলতে পারতেন যারা বৃদ্ধ যারা রোগী তারা আসবেন। এগুলো রোডম্যাপ না করে তারা এদের সকলকেই আপনার যেভাবে আপনার টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানালেন, এবং সেই জন্য তারা তাদের দলীয় নেতা কর্মীদের নিয়োগ করলেন, সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের নিয়োগ করলেন,
তারা যেভাবে পারলো সবাইকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে কি দেখা গেল যে কিছু টিকা দেওয়ার পরে বললো টিকা নাই। আবার এই যে দীর্ঘ সময় রোদ বৃষ্টি ঝড় আপনার উপেক্ষা করে এই করোনা সংক্রমণের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে সন্ধ্যার সময় তারা সব আবার বাসায় চলে গেল। এটা তো শুধু গণপ্রতারণা নয়, গণভোগান্তির শিকারও হয়েছে এই দেশের মানুষ। তো এটাকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলা কি অন্যায় হয়েছে? জনগণের মনের কথার প্রতিধ্বনিত করেছে এবং জনগণের এই কথাটা আপনারাও আপনাদের সেই টেলিভিশন চ্যানেলে সেটা কিন্তু প্রকাশ করেছেন, দেখিয়েছেন কিভাবে সেখানে গণভোগান্তির সৃষ্টি হয়েছে, কিভাবে সেখানে মানুষকে নিয়ে আসা হলো টিকার কথা বলে, পরে টিকা নেই বলে তাদেরকে আবার ফেরত পাঠানো হলো। এটা কি প্রতারণা নয়? আজকে সরকার তাদের নিজের ব্যর্থতাকে আড়াল করার জন্য তারা কিন্তু এই গণটিকার আয়োজন করলো। এখন একবার শুনলাম এই মাসের মধ্যেই নাকি টিকা চলে আসছে, কোটি কোটি টিকা আসছে। আপনার টিকা লাগবে 27 কোটি, আপনি 54 লাখ টিকা আসবে 15 দিনের মধ্যে, এ কথা বলে দিলেন। এটা কি গণপ্রতারণা নয়? আপনার হাতে আছে 1.25 কোটি টিকা, আপনি বললেন গণটিকা দিবেন, সেখানে আপনার দেখা যাচ্ছে যে ভোট মানে টিকা কেন্দ্রগুলিতে মানুষ আসছে, নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা তারা আসছে টিকা দেওয়ার জন্য, সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে অসুস্থ রোগীরাও আসছে। আমার মনে হয় অভিযোগের জায়গাটা একদম স্পষ্ট করতে পেরেছেন আপনাকে ধন্যবাদ। এই জায়গাটা আমি তাহলে ডক্টর রশিদী মাহবুব টিকার জন্য টোকেন দেওয়া হচ্ছে। ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা তাদের কথা শোনে না, বলতেই তাহলে লোক দেখে সাধারণ মানুষ সেখানে টিকা পাচ্ছে না, টাকা নিয়ে টিকা এই প্রশ্নগুলো সৈয়দ ইমরান সাহেব ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, টিকা ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মতামত, এবং রাজনীতিতে যে পাল্টাপাল্টি চলছে এদিকে আপনি কতটা যৌক্তিক মনে করেন? এখানে কি সরকারের চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা নাকি ব্যর্থতা, কি বলবেন আপনি? আমাকে বলছেন, আচ্ছা আমি একটু বিব্রত ফিল করছি। প্রথম কারণটা হচ্ছে আমি আমার দৃষ্টিভঙ্গিতে বলবো, আমি এখানে রাজনৈতিক বিতর্কে আসবো না। করোনাকালীন যে সময়টা বা করোনার যে বর্তমান অবস্থা, এটা সম্বন্ধে চিকিৎসা বিজ্ঞানীরা খুব বেশি জানতো না। এটার উদ্ভব হয় যখন গত এই এপ্রিলের আগের এপ্রিলে। তারপরে এটা কিভাবে নির্মূল করা যাবে সেটা নিয়ে কিন্তু অনেক এক্সারসাইজ করা হয় যারা এগুলো বিশেষজ্ঞ। তখন আমাদের কাছে একটাই ছিল, সেটা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা আর মাস্ক পরিধান করা। এবং ইভেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিভিন্ন সময়ে তাদের যেখান থেকে প্রকাশনা করেছে তারাও কিন্তু অনেক সময় ভুল ভ্রান্তি করেছে। ভুল ভ্রান্তিটা অজ্ঞতার কারণে। বাংলাদেশে করোনা যে জায়গাটা এসে দাঁড়ালো, প্রথম দিকে আমাদের এখানে অনেক ঝামেলা ছিল যেগুলো ডিসিপ্লিন ওয়েতে করা যায়নি, কিন্তু পরবর্তীকালে আমরা একটা জায়গায় চলে আসছি যে ডিসিপ্লিনটা কি, যখন ভ্যাকসিনের কথাটা আসলো যেটা একটা রিমেডি, তখন ভ্যাকসিনের প্রাপ্তিটা একটা সমস্যা হয়ে দাঁড়ালো। আবার প্রাপ্তিটার সাথে কিন্তু অনেকগুলো জিনিস সম্পৃক্ত, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এগুলোকে রিকগনাইজ করছে কিনা। তখন দেখা গেল যে অক্সফোর্ডের যে টিকাটা সেটা বাই দিস টাইম রিকগনিশন পেয়েছে। বাংলাদেশ সরকার যথাযথভাবেই এটা আপনার সিরাম ইনস্টিটিউটে একটা অর্ডার প্লেস করে। এটা নিয়ে কোশ্চেন আছে, থার্ড পার্টি কেন ডাইরেক্টলি না, কেন প্রশ্ন থাকতেই পারে, কিন্তু সে কিন্তু এটা করেছিল। এবং সেখান থেকে যদি আমরা 3 কোটি ভ্যাকসিন পেতাম তাহলে হয়তো অনেকগুলো প্রবলেম আমাদের সলভ হয়ে যেত। এবং ওই জায়গাটাতে যখন আমরা গেলাম, ওইটার ডিস্ট্রিবিউশনটা কিন্তু হয়েছিল তখন কিন্তু একটা ফ্রেমের মধ্যে হয়েছিল, নাম রেজিস্ট্রেশন, অ্যাভেলেবিলিটি, প্রায়োরিটিতে কারা পাবে সেগুলো ছিল। তারপর আমরা একটা ড্রপ আউটে পড়ে গেলাম। কিন্তু আমাদের এখানে বিভিন্ন সময়ে আপনার কি বলে যে মহামারী ছড়াতে লাগবে, সরকার লকডাউন করতে লাগবে। লকডাউন খালি করলেই তো হবে না, লকডাউনের সাথে স্বাস্থ্যবিধি প্লাস দরিদ্র মানুষকে কিভাবে জীবিকার প্রশ্নটা আসা জাগে সেটাও কিন্তু সরকারের দায়িত্ব পড়ে গেল। এবং সেই দায়িত্বের প্রেক্ষাপটে সে কতগুলো হতদরিদ্র বা দরিদ্রদের জন্য কিছু বন্দোবস্ত করলো। কিন্তু আজকে কিন্তু 17 মাস হইল যে এখনো আমরা করোনা থেকে মুক্ত না। এবং এই যে লকডাউন বা খুলে দেওয়া, লকডাউন খুলে দেওয়া, বিজ্ঞানী ভিত্তিতে লকডাউন মানে একবারে স্তব্ধ করে দেওয়া, সেটা কিন্তু হয়নি। পৃথিবীর কোথাও এটা পারেনি। উন্নত বিশ্বে
কয়েকটা রাষ্ট্র পেরেছে, তারা তাদের সাবজেক্টদেরকে বাসায় রেখেছে, বাড়িতে টাকা দিয়ে দিয়েছে, তারা সেখানে, আমাদের সেই সংগতিটা নাই। সুতরাং আমাদের কিন্তু যথাযথ, কারণ বিজ্ঞান আর রাষ্ট্র পরিচালনা এক না। বিজ্ঞানীরা তারা সততার দৃষ্টিতে দেখবে, রাষ্ট্র পরিচালনা তারা কিন্তু তাদের ফ্রেমে কাজগুলো করবে। বর্তমানে যে জায়গাটা আমরা এসে দাঁড়িয়েছি, সেটাতে বিভিন্ন জায়গায় পার্টিকুলারলি যে ঘটনাটা ঘটেছে, সেটা কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেই সমস্যাটা বেশি ঘটেছে। কারণ তাদের ছুটি দেওয়া, তাদের আনা, সেটা আমাদের রপ্তানি বাণিজ্যের স্বার্থে এগুলো ঘটেছে। এখন আবার যে প্রশ্নটা আসছে, আমরা কিছু ভ্যাকসিন পাইছি, যথার্থই আমার বিএনপি যে ভাই বলেছে, আমার কিন্তু দরকার অনেক, কিন্তু পাবো কোথায়, কে দিবে? আমাদের নিজেদের সক্ষমতা নেই এটার উৎপাদন করা। সুতরাং যখন যা পাচ্ছে সেটাই কিন্তু এনে দেওয়ার চেষ্টা করা, এবং সেই চেষ্টাটা গ্রামাঞ্চলে যে ফ্রেমটা আমাদের ছিল, সেটা একটা ভিন্ন ফ্রেমে টিকা দেওয়া। কারণ গ্রামাঞ্চলে যে জায়গাটা হচ্ছে, সেখানে কিন্তু অ্যাপস এর মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করা তাদের মধ্যে সম্ভব না। ওটা সম্ভব হতো, যেহেতু আমাদের আপনার জরিপ আছে, আমরা কিন্তু ম্যাপিং করতে পারি কোন এরিয়াতে কত বয়স্কের লোক কি আছে। কিন্তু আমাদের যে আজকে যে 1 কোটির কথা আমরা বলছি, আমরা কিন্তু সেখানে দেখতে পারি 50 লাখ। এই যে ঘটনাগুলো ঘটেছে, সেই জায়গাতে কিন্তু আমরা মনে করি যে আমাদের যে সক্ষমতা থাকলেও, কারণ প্রায়োরিটি ফিক্স আপ করা আর মানে যেটা আমি বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেগুলো কিন্তু চলে আসছে। ইউনিয়ন পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের লিস্ট সাপ্লাই করা, অথবা হেলথ সেক্টরের যারা, এখানে যে 2-4 জন তাদের আপন লোক ঢুকবে না, এটার নিশ্চয়তা দেওয়া খুবই কঠিন। এবং এটা আমি আবারও বলবো, এটা ন্যায় না, এটা অন্যায়। এখন বাংলাদেশের যে ফ্রেমটা আছে, আমরা যেটা দেখছি, যে প্রথম শব্দ হচ্ছে, আমরা কিন্তু দুর্যোগের ব্যাপারটা চাচ্ছিলাম সর্বজন ভাবে এটাকে করুক, কি বলে যে ফেস করুক, কিন্তু আমরা সেটা পাইনি। সরকারের সদিচ্ছার অভাব, না অপোজিশনের সদিচ্ছার অভাব, না স্পেস পাওয়া যায়নি, এগুলো নিয়ে তর্ক হতে পারে। কিন্তু আমাদের কিন্তু এটা যেভাবেই হোক, আমরা কিন্তু সার্বিকভাবে এদেশের যারা রাজনীতি সমাজসেবক যারা আছে, সার্বিকভাবে নামতে পারিনি। এখন অনেক অনেক ধন্যবাদ ডাক্তার রশিদ মাহবুব, আপনি এই সমস্যাটি চিহ্নিত করেছেন। আমি একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে আবারও টিকার আলোচনা আছে, সাথে লকডাউনের প্রসঙ্গটিও আপনি তুলছিলেন ডাক্তার রশিদ মাহবুব, সেটি নিয়ে একটু কথা বলতে চাইবো। ফিরছি রাজকাহনী বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনী বিরতির আগে। অনেকগুলো অভিযোগের বিষয় আসছিল, নিশ্চয়ই জনাব এস এম কামাল হোসেন বলবেন, তবে তার আগে আমি সৈয়দ ইমরান সালি প্রিন্স, জনাব কামাল হোসেন আগের অংশে যেটি বলছিলেন যে বিএনপি শুরুতে যেরকম সমালোচনা করেছিল, এখন যে তা সত্ত্বেও মানুষের একটা ব্যাপক সাড়া দেখতে পাচ্ছি, সেটিকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? মানে এই টিকা দিলে মানুষ বাঁচে না মরে, আগে বিএনপি কে দিয়ে দেখবে, তারপরে অন্যদেরকে দেয়া হবে, তেলাপোকা গিনিপিগ কিনা আমরা, আমাদের উপর দিয়ে কেন এক্সপেরিমেন্ট ইত্যাদি। তখনও বলা হয়েছিল যে নিষ্ঠুর তামাশা হচ্ছে, ডালমে কুচ কালা হ্যায় ইত্যাদি, নানান রকম কিছু মন্তব্য করা হয়েছিল সেই সময় একটা ভীতিরও তৈরি হয়েছিল। এখন এসে সেই ভীতিটা কেটে গেছে মানুষের মধ্যে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন জনাব প্রিন্স? প্রথমে আমরা বলি না এটা তেলাপোকা বা গিনিপিগ ইত্যাদি, আমরা বলিনি। আমরা যেটা বলেছি যে এই যে সেরাম ইনস্টিটিউট থেকে আমরা প্রথম থেকে আমরা যেটা বলেছি যে একটি মাত্র উৎস থেকে করোনা টিকা আনতে গেলে সরকার কিন্তু বিপাকে পড়তে পারে, সেখান থেকে নাও আসতে পারে। সেই জন্য আমরা বলেছি একাধিক সূত্র থেকে আপনারা টিকাগুলো আনার ব্যবস্থা করেন, এবং সেই জন্য জাতিসংঘ, WHO কিংবা টিকা উৎপাদনকারী সংস্থা, তাদের সাথে আপনারা যোগাযোগ করে যেভাবে পারেন টিকা আনার চেষ্টা করেন। দরকার হলে আমরা সেটা সহযোগিতা করবো। কিন্তু সরকার শুধু সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করে হাত পা গুটিয়ে বসে থাকলো, এবং সেই সিরাম ইনস্টিটিউটের টিকার ব্যাপারে যখন চুক্তি হলো, সেই সময় আপনারা দেখবেন যে ভারতের বিভিন্ন মিডিয়াতে, দি হিন্দু বা দি ইন্ডিয়া টাইমস ইত্যাদি ইত্যাদি পত্রিকাতে এই সিরাম ইনস্টিটিউটের আপনার টিকা নিয়ে অনেক কথা আসলো, এবং বিভিন্ন সামাজিক গণমাধ্যমে সেটা ছড়িয়ে পড়লো যে এই টিকা নিয়ে অনেকে মারা যাচ্ছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছে ইত্যাদি। এগুলো দেখে আমরা কিন্তু সরকারের কাছে এটা ব্যাখ্যা দাবি করেছিলাম। আমরা বলেছিলাম যে এই ব্যাপারে তারা যেন ব্যাখ্যা দেয়, এবং ব্যাখ্যা দিয়ে যেন এই টিকা গুলো প্রয়োগ করা করে। ইতিমধ্যে এর মধ্যে আমরা দেখলাম যে রয়টার একটি নিউজ ক্রিয়েট করলো, সেখানে বললো যে ভারত সরকার বাংলাদেশকে, মানে বাংলাদেশের মানুষের উপরে ট্রায়াল করার জন্য কিছু টিকা তারা উপহার হিসাবে দিতে চায়, এবং সেটার উপরে আমরা বলেছিলাম যে গিনিপিগ বানাতে চাই কিনা। আমরা সেরামের কথা বলি না, কিন্তু সেরামের কথা আমরা যেটা বলেছিলাম সেটা নিয়ে ভারতীয় মিডিয়াতে যে পত্রিকার যে নিউজ গুলো আসলো, সেটা নিয়ে আমরা
উপস্থাপন করেছিলাম, কিন্তু পরবর্তীতে সরকার কিন্তু সেই মানে এটা মানে সেই ব্যাখ্যাটা দেয়নি। আমরা কিন্তু টিকা না নেওয়ার কথা কাউকে বলি নাই। এই পর্যন্ত আপনারা বলতে পারবেন না বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে টিকা আপনারা নেবেন না, জনগণকে বলা হয়নি টিকা নেবেন না। আমরা এই কথা বলি না, বরঞ্চ ওই ভারতীয় গণমাধ্যমে উত্থাপিত প্রশ্নগুলোর ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এই বিষয়ে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। এবং সেখানে জনাব ইমরান সালেহ প্রিন্স, রুহুল কবির রিজভী এই সম্প্রতি আজকে বা কালকেও ব্যাখ্যা দিয়েছেন যে তিনি অ্যাস্ট্রাজেনিকার টিকা নেননি, তার সন্দেহ থাকায় তিনি অ্যাস্ট্রাজেনিকার টিকা নেননি। কিন্তু আপনারা যখন রাজনৈতিক নেতা হিসেবে এই সন্দেহ কথাই বেশি করে বলবেন, তখন মানুষের কাছে আসলে কি বার্তা যায় এবং কি বার্তা গিয়েছিল সেই প্রশ্নটা রয়েই যায়। এখন যে সেখান থেকে মানুষের আগ্রহ জানিয়েছে। জি সৈয়দ ইমরান সালেহ, আমি বলছি রুহুল কবির রিজভী সাহেব উনি আজকে এটার ব্যাখ্যা দিয়েছেন এবং সেখানে স্পষ্ট করে বলেছেন এই ব্যাপারে তার একটা সন্দেহ ছিল, এই জন্য উনি বলেছেন উনি নেবেন না। কিন্তু উনি তো বলেন নাই যে জনগণকে না নেওয়ার জন্য আহ্বান জানান নাই, উনি তো বলেন নাই যে বিএনপি এই টিকা নেবে না, এই কথা বলেন নাই উনি। উনার নিজের ব্যক্তিগত ওনার মানে সন্দেহ ছিল বলে উনি নেন নাই, আজকে এটা পরিষ্কার করেছে। উনি তো অন্য টিকাও নিয়েছেন, উনি তো বলেন নাই যে টিকা নেবেন না। উনার ব্যাপারে তো ওনার ব্যাপার উনি সে আহ্বান জানান নাই, এটা উনি আজকে স্পষ্ট করেছেন ওনার বক্তব্যে। আর একটু আগে এখান থেকে কামাল ভাই যে কথাটা বললেন যে এখানে আমরা অতি উৎসাহী হয়ে অনেক কথা বলেছি, আমাদের মহাসচিবের কথা বলেছেন, রুহুল কবির রিজভীর কথা বলেছেন, ওনারা নাকি সকালবেলা উঠেই মিথ্যাচার করেন। কিন্তু আমি স্পষ্ট ভাবে বলতে চাই সরকার নিজেই তো মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে। সরকার তো প্রতিদিনই মিথ্যা কথা বলছে। এই যে আপনার বিভিন্ন গণমাধ্যমে এসছে যে মৃত্যুর যে সংবাদ আসছে, এই সরকার কি এটা প্রকৃত মৃত্যুর সংখ্যা দিচ্ছে? প্রকৃত যারা মারা যাচ্ছে তার সাথে এই সংখ্যার কোনো মিল নাই। আপনার হাসপাতালের যে বেড, যে আইসিইউ, যে ভেন্টিলেটর, অক্সিজেনের কথা সরকার যে হিসাব দিচ্ছে সেটার সাথে প্রকৃত সংখ্যার কোনো মিল নাই। এটা তো বাস্তবতা। আমরা কথা বলছি টিকা নিয়ে যে আজকে গণপ্রতারণা করা হচ্ছে, এটা তো বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এই বিষয়গুলোতে কি আপনারা কি আপনাদের ব্যাখ্যাটা কি? এবং মানে এখন যদি বিএনপি নেতারা টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করে, এটাকেও নেতিবাচক ভাবে নেবার কি কিছু আদৌ আছে? তথ্যমন্ত্রী যেমনটি বলছেন জনাব কামাল হোসেন। একটু বলি আর কি, দেখেন বিএনপি জন্ম হচ্ছে মিথ্যের উপর দাঁড়িয়ে। পীরিন সাহেব যে কথাগুলো বললেন জাতিকে মিথ্যা কথা বললেন, উনি বললেন 15 দিনের ভিতর, অথচ স্বাস্থ্যমন্ত্রী বলছেন 15ই আগস্টের আগে 54 লক্ষ টিকা আসবেন। আপনি আপনার মিডিয়া খোলেন, উনি বলেন 15 দিন পর আসবে। দেখেন মিথ্যে ইনফরমেশন কিভাবে দেয়। উনি বলেন রুহুল কবির রিজভী সাহেব বলেন নাই, আপনি ভিডিও ফুটেজটা বাইর করেন। রুহুল কবির রিজভী সাহেব কি বলছেন ভিডিও ফুটেজটা বাইর করেন। আর এটা কি বলছেন মানে মহাসচিব কি বলেছেন ভিডিও ফুটেজটা বাইর করেন, দেখেন বাইর করেন। আমিও চাই বের করেন। প্লিজ কথা শেষ করতে দেন। আমি যেটা বলি যে উনরা কি বললেন যে দলীয় লোকদের টিকা দিচ্ছে। আপনার কেন্দ্র হচ্ছে 4600 ইউনিয়নে, পৌরসভায় 1054টি, সিটি কর্পোরেশন হচ্ছে 433টি কেন্দ্রে, এবং আপনার টিকা দেওয়া হয়েছে গতকাল পর্যন্ত 38,70,314টি, এবং এই ক্যাম্পেইনে কার্যক্রমে ছিল 32,706 জন টিকাদানকারী যারা টিকা দিছে, এবং 48,559 জন ছিল স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল। আপনি দুঃখিত, আজকে দেখেন বাংলাদেশে এইখানে এতগুলো কেন্দ্রে 2-1টি ঘটনা ঘটতে পারে, এবং 2-1 যিনি টিকা দান বা স্বাস্থ্যকর্মী হয়তো তার আত্মীয় স্বজন বাদলে নিয়ে লাইনে ব্রেক করে নিয়ে টিকা দিতে পারে, আমরা অস্বীকার করি। যেটা বললেন, আমি যেটা মনে করি আজকে পর্যন্ত টিকা এসেছেন, গতকাল পর্যন্ত টিকা এসেছেন আপনার 1,83,03,628 জন। টিকা গ্রহণ করেছেন 1,40,07,837 জন টিকা গ্রহণ করেছেন। সরকার টিকা আনছেন এবং বলেছেন এই মাসে আরো 50 লাখ, 54 লাখের পরে আরো 50 লাখ টিকা আসছে, এবং সেপ্টেম্বর অক্টোবরে সরকার আরো 6 কোটি টিকা আনার ব্যবস্থা করছে। অর্থাৎ টিকা আসছে এবং মানুষের ভিতর
টিকা দেওয়ার সরকার আন্তরিকভাবে চেষ্টা করছেন। বিএনপি যেটা করছেন, মিথ্যা বিভ্রান্তকর কথা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আজকে উনি বললেন, জি, দেখেন, জাতিকে বিভ্রান্ত একটা- হচ্ছে একটা কিনা, বিভ্রান্ত করার চেষ্টা করছে 30 বলছেন আপনি, সেকেন্ড, জাতিকে 30 বিভ্রান্ত সেকেন্ড, হচ্ছে কিনা 30 সেটিও সেকেন্ড, একটা 30 প্রশ্ন সেকেন্ড, ডাক্তার আমি রশিদ 30 মাহবুবের সেকেন্ড, কাছে। খুব অল্প প্লিজ, সময় আছে, না একটু না আমি 30 বিরতির আগে সেকেন্ডে অল্প শেষ একটু করতেছি। শুনে বিরতি থেকে আসি। আমি জনাব 30 কামাল হোসেন সেকেন্ডে যদি শেষ শেষ করে লাইন দেয়, থেকে বলে 30 দেন। সেকেন্ড, আমি আমার কথাটা 30 সেকেন্ডে শেষ করছি। উনারা বললেন যে এই সরকার পারতেছে না, এই সরকার পারতেছে। ওনাদের একটা উদাহরণ দেয়, 91 সালের পরে বন্যা হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, উনাদের নেত্রী যেমন মিথ্যা ইনফরমেশন দিতেন, হেলিকপ্টারে গেলেন, সংসদে এসে বললেন যত লোক মারা যাওয়ার কথা ছিল তত লোক মারা যায়নি, কিন্তু লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল, পশু আর মানুষের লাশ ছিল। আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী ছুটে গিয়েছিলেন, সেই লাশ দাফন করেছিলেন। উনরা ঘরে বসে, এই ঘরে বসে আবাসিক নেতা সেজে জনগণকে মিথ্যাচার এবং বিভ্রান্ত করছেন, দোষারোপের বিষয় মানুষের পাশে জনাব যান। হোসেন, ধন্যবাদ আপনাকে, আপনি পুরনো কথাও টেনে আনছিলেন। আমি জনাব ডাক্তার রশিদি মাহবুব, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আসলে এই তো পাল্টাপাল্টি রাজনীতি চলছে, কিন্তু টিকা ব্যবস্থাপনাটা আসলে কেমন হওয়া উচিত? সরকার বলছে এখন পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে, আসলে প্রকৃত ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত, কি কি যোগ করা উচিত বা কি কি বাদ দেওয়া উচিত এই ব্যবস্থাপনা থেকে? জি, দুটো জিনিস আছে। বাংলাদেশে আমাদের বাচ্চাদেরকে টিকা দেওয়ার অভিজ্ঞতা আছে, মাস স্কিম, কিন্তু এই ধরনের টিকা আমরা কিন্তু এই প্রথম বিশ্বব্যাপী পৃথিবীর খুব কম দেশই আছে যে সবাইকে টিকা দিতে পারছে। তাদের ব্যবস্থাপনাতে লুপফল ছিল কি ছিল না সেটা আমি এখান থেকে বলতে পারবো, কিন্তু আমাদের যেহেতু টিকা সবগুলো হাতে নেই, সুতরাং যেটাই আমরা পাই সেটাই আমরা দেওয়ার চেষ্টা করি। এবং প্রাইম মিনিস্টারের একটা বক্তব্য আছে, উনি 18 বছরের উপরে সবাইকে টিকা দেওয়া হবে, এবং এখন বলেছে যে 25 বছর পর্যন্ত করতে পারবে, এবং সেখানে কিন্তু আমাদের একটা হিউজ অ্যামাউন্ট লাগবে। সেই হিউজ অ্যামাউন্ট আমরা কোথা থেকে পাবো, এটা কিন্তু রাষ্ট্রের সরকারের দায়িত্ব। যেটা আপাতত যে হিসাবগুলো আসছে তাতে আমরা 7-8 কোটির একটা হিসাব পাই। এখন যেটা হচ্ছে যে আমাদের চাইনিজ যে ভ্যারাইটিটা টিকাটা, সেটা এখানে করার একটা প্রচেষ্টা নিয়েছে। রাশিয়ানটা যদিও করার কথা আছে, কিন্তু আমি এখন পর্যন্ত আমার নলেজে নাই যেটা কারোর সাথে হয়েছে কি। আমাদের কিন্তু আমি আবারও বলি ওই ভাইয়ের কথায়, আমাদের ধরেন 14, আমরা যদি 15 কোটি লোক ধরি, তাইলে আমার কিন্তু লাগবে 30 কোটি টিকা, এবং 30 কোটি টিকা এটা কিন্তু মানে একটা অসম্ভব কাজ আমার মতো দেশের জন্য। কিনে আনো পয়সা দিয়ে, আমরা কিনার সক্ষমতা হয়তো আমাদের আছে, কিন্তু প্রাপ্তির সক্ষমতা, আবার এর মধ্যে হয়েছে বিশ্ব রাজনীতি এর মধ্যে ঢুকে পড়েছে। জি, ডাক্তার রশিদি মাহবুব, একটা বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকে শুনি। পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে ইতিমধ্যেই বলেছেন যে বিভিন্ন দেশ মূলা ঝুলাচ্ছে টিকার নামে, এখন সেই পরিস্থিতির কি অবস্থা আপনি বলছিলেন, আরেকটু আপনার কাছ থেকে শুনবো, বিরতির পরে আসি আপনার কাছে। ডাক্তার রশিদি মাহবুব, ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার রশিদি মাহবুব, আপনি টিকা নিয়ে বলছিলেন, সাথে সাথে এটুকু একটু যদি যোগ করে 1 মিনিটে বলেন যে 11 তারিখ থেকে লকডাউন বা বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে, তবে ওবায়দুল কাদের বলছেন যে প্রয়োজনে আবার কঠোর বিধিনিষেধ দেওয়া হতে পারে বা লকডাউন দেওয়া হতে পারে। ডাক্তার রশিদি মাহবুব, আমি কিন্তু এভাবে বলি, আমি বলছি রাষ্ট্র চালানো আর বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র চালানো দুটো এক জিনিস না। বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্যকর খাবার খাওয়া যেরকম কঠিন কাজ, বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র চালানো সম্ভব না। রাষ্ট্র যারা চালায় তারা কিন্তু সব দিকে নজর রেখেই করতে হয়। তবে ভ্যাকসিনেশনটা যদি করা যায় তখন লকডাউনের রেটটা অনেক কমে আসবে, এবং আমাদের যেটা দাবি থাকবে যত তাড়াতাড়ি পারা যায় আমাদেরকে ভ্যাকসিনেট করে। আরেকটা জিনিস আমি আপনাদের অবগতির জন্য বলছি, এখানে যদি তর্ক বিতর্ক হচ্ছে বিএনপি আওয়ামী লীগ নিয়ে, আমার কিন্তু কতগুলো মেসেজ আছে যে গ্রামে গঞ্জে বিএনপি আওয়ামী লীগের ব্যাপার নাই, কারণ দে আর অল লোকাল, এবং একজনে আরেকজন কিনে। সুতরাং বিএনপির কর্মীরা সেখানে পাবে না বা তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে না ভ্যাকসিনেশনের জন্য, এটা কিন্তু ঠিক না। আমি অনেক জায়গার তথ্য আমার কাছে আছে। সুতরাং আমি মনে করি যে ভ্যাকসিনেশনের ব্যাপারটা সবাই নিতে আগ্রহ, এখন রাষ্ট্র বা সরকার কত তাড়াতাড়ি দিতে পারবে সেটা হচ্ছে সেই দিকে আমরা তাকায় আছি।
মতটা সোজা। নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার রশিদী মাহবুব। রাষ্ট্রের কাছ থেকে এখন বাকি প্রত্যাশা। অনেক ধন্যবাদ ডাক্তার রশিদী মাহবুব, আপনি আপনার বক্তব্যটি স্পষ্ট। আমি জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছ থেকে কিছু দর্শকের অনেক মন্তব্য আছে, কিছু যদি বলি কারা কারা মন্তব্য করছেন। আনোয়ার আব্দুল্লাহ, সুজন সরকার, জহিরুদ্দিন, রতন ধর, কাজী জোসেফ, রিপন হোসেন বলছেন শুধু লকডাউন দিয়ে কিছু হবে না, মানুষকে সচেতন করতে হবে। সাংকেতিক ভাষায় কিছু একটা নাম লেখা বুঝতে পারছি না, তিনি বলছেন সমাধান বের করেন আর কোনো অভিযোগ না। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সমাধান বের করেন আর কোনো অভিযোগ না। এখানেই যদি আপনার কাছে আসি, যেটি ডক্টর রশিদী মাহবুবও বলছিলেন, বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র চালানো সহজ না, রাষ্ট্র পরিচালনা আর বিজ্ঞানটা ভিন্নতা আছে সেখানে। আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতেন, লকডাউন নিয়ে আসলে কি সিদ্ধান্ত নিতেন? ধন্যবাদ। আমি সবার প্রথমেই বলি, আমাদের কামাল ভাই প্রথমে 15ই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে আমার গিয়ে খুব কম শহীদ সময়, 1 প্রেসিডেন্ট মিনিটের জিয়াউর মতো রহমানকে শুনতে পারবো সৈয়দ অভিযুক্ত ইমরান সালেহ করেছেন। প্রিন্স। এটা আসলেই সত্য নয়। জিয়াউর রহমান কখনোই 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। আর উনি ঘূর্ণিঝড়ের ব্যাপারে যেটা বলেছেন সেটাও সত্য নয়। তখন সদ্য শপথ নেওয়া বেগম খালেদা জিয়ার সরকার তার পুরো রাষ্ট্র এবং পরিচালনা সে চট্টগ্রামে নিয়ে গিয়েছিলেন এবং মন্ত্রীদেরকে প্রত্যেকটা চরে ইউনিয়নে গিয়ে সেই পরিচালনা মানে সেই দুর্যোগকালীন ব্যবস্থা করেছিলেন এবং আমরাও সেখানে গিয়ে লাশ দাফন থেকে শুরু করে জনগণকে রক্ষা করেছিলাম। আর আপনি যেটা বলেছেন এখন কি সমাধান? সমাধান হচ্ছে একটাই, হুঁশে আসতে হবে, হুঁশে এসে কাজ করতে হবে। আজকে সরকার তার একলা চলো নীতি পরিহার করতে হবে। রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং প্রশাসনিক শক্তি সকলকে ঐক্যবদ্ধ করে আজকে মাঠে নামতে হবে। এই করোনা কিন্তু কাউকে ছাড়বে না, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন। এই যে করোনাকালীন সময় আমরা যে মাঠ পর্যায়ে করোনা হেলথ সেল চালু করেছি, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে তারা যারাই অসুস্থ, কার অক্সিজেন লাগছে সেটা আমরা অক্সিজেন দিচ্ছি। আমার নিজের এলাকায় আওয়ামী লীগ কর্মীদেরকে আমি অক্সিজেন দিয়েছি। আমি সেখানে ওষুধ দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি আমরা মানছি না, কিন্তু আওয়ামী লীগ কেন এই যে টিকা দেওয়ার ক্ষেত্রে যে বিএনপি এখন পাবে না? আমার নিজের এলাকায় আপনার টিকা দিতে গিয়েছে, এই বিএনপি কর্মীরা আজকে পাবে না, আজকে আমরা দিয়ে দিই। এই কেন পরিস্থিতি সৃষ্টি হবে? আজকে হুঁশে আসতে হবে, হুঁশে এসে আমাদের কাজ করতে হবে। এবং আপনি বলেছেন বিএনপি ক্ষমতা থাকলে কি করতো? বিএনপি ক্ষমতায় থাকলে এই রাষ্ট্র শক্তি, সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তিকে। এরকমটা বিভিন্ন সময় অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুঝলাম না, আবার করেন প্রশ্নটা। মানে লকডাউন নিয়ে আপনারা কি সিদ্ধান্ত নিতেন? বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র চালানো আর অবশ্যই বিজ্ঞান ভিত্তিক, রাষ্ট্র পরিচালনা অবশ্যই বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত নিতাম। এবং তার আগে সমস্ত রাষ্ট্র শক্তি, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তিকে এক করে ঐক্যবদ্ধভাবে আমরা এটা মোকাবেলা করতাম এবং সেটা একা সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। এইভাবেই কিন্তু এইভাবে মহামারী মোকাবেলা করা সম্ভব। আর টিকা নিয়ে যেটা হচ্ছে, বন্ধ করেন, আমার সময় দিচ্ছে 1 মিনিট। উনি একটা কথা বলছেন যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, ওনাদের নেতা ছিল মওদুদ আহমেদ। আমি একটা লাইন বলে দিই, মওদুদ আহমেদ ছিলেন জিয়াউর রহমানের ঘনিষ্ঠ। তিনি উনার বইয়ের 33 পৃষ্ঠায় মওদুদ সাহেব লিখেছেন, ইট সিমস দ্যাট জিয়া অলসো মেইনটেইন ক্লোজ লিংক উইথ অফিসার দ্যাট কিল্ড মুজিব। যারা মুজিবকে হত্যা করেছে, জিয়াউর রহমান তাদের সাথে সুসম্পর্ক রেখেছিলেন। এটা মওদুদ আহমেদের কথা। আর আপনি যেটা বললেন, প্রিন্স সাহেব একটা ভালো কথা বলছেন। আমরা দেখেন, আমি একটা কথা বলি জাতিকে, সংকট আছে, কাজ করতে গেলে সমালোচনা হবে, 20টা কাজ করলে একটা ভুল হবেই। কিন্তু আজকের প্রধানমন্ত্রী বৈশ্বিক মহামারী করোনার শুরু থেকে যেভাবে সততা, সাহসিকতা দিয়ে, কারণ শুরুতেই অপপ্রচার করা হয়েছিল 20 লক্ষ লোক না খেয়ে মারা যাবে। আল্লাহর রহমতে মানুষ দুধে ভাতে নাই, কিন্তু কোনো মানুষ না খেয়ে মারা যায়নি আল্লাহর রহমতে, শেখ হাসিনার দেখভালের কারণে। এবং শেখ হাসিনা কথা দিয়েছেন যে আগামী বছর 2022 সালের মধ্যে আপনার 80% লোককে ভ্যাকসিনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। যাদের সাথে কথা হয়েছে, যদি কথা ঠিক থাকে, আগামী বছরে 80% লোককে ভ্যাকসিনের আওতায় আনা হবে। আরেকটি কথা বলি, কথা বলছেন সর্বদাই মিথ্যা কথা বলেন, সর্বদাই অসত্য কথা বলেন, জাতিকে